100 কোটি টাকা থাকলে মানুষ বাড়ি গাড়ি কেনে, 1000 কোটি থাকলে কেনে জাহাজ, এয়ারক্রাফট। কিন্তু সীমাহীন টাকা ও ক্ষমতা যদি থাকে, তখন কি মানুষ অন্য মানুষকে মাংস হিসেবে দেখে? হ্যাঁ, তেমনটাই বলছে এপস্টেইন ফাইল। একটা প্রাইভেট জেট, একটা গোপন দ্বীপ আর কিছু বিলাসবহুল ঘর, যেখানে হাসছিল দুনিয়ার সবচেয়ে ক্ষমতাবান মানুষেরা আর নিঃশব্দে কাঁদছিল পৃথিবীর সবচেয়ে নোংরা চ্যাপ্টারের প্রলেপে অদৃশ্য হয়ে যাওয়া হতভাগা বেশ কিছু কিশোরী আর শিশু। আপনি ভাবছেন এটা নেটফ্লিক্সের কোনো সিরিজ হতে পারে? না, এটা বাস্তব, এবং এর কেন্দ্রবিন্দুতে ছিল একটাই নাম, জেফ্রি এপস্টেইন। আমরা ভাবি ভয়ঙ্কর অপরাধ মানেই অন্ধকার গলি আর অপরাধী মানেই ছায়ার মধ্যে লুকিয়ে থাকা কেউ, কিন্তু এপস্টেইন কেস আমাদেরকে বোঝাচ্ছে পৃথিবীর সবচেয়ে জঘন্য অপরাধগুলো ঘটে ঝাড়বাতির আলোয়, ক্ষমতার ছত্রছায়ায় আর আইনের চোখের সামনে। আজকের ভিডিওতে কথা বলবো কোনো গুজব বা কনস্পিরেসি নিয়ে নয়, বরং আদালতের নথি, ভিকটিমদের সাক্ষ্য আর প্রমাণিত সত্যের আলোকে জেফ্রি এপস্টেইন এবং তার নেটওয়ার্ক নিয়ে। তবে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করবেন। 2026-এর শুরুতে জেফ্রি এপস্টেইন মামলার কয়েক মিলিয়ন পৃষ্ঠার নতুন নথি প্রকাশ পাওয়ায় সারা বিশ্বে তোলপাড় চলছে। কিন্তু কি এই এপস্টেইন ফাইল? এই ফাইলের অপরাধগুলো একজন মানুষের অপরাধ, নাকি গোটা ক্ষমতাবান দুনিয়ার অন্ধকার? এপস্টেইন ফাইলস বলতে বোঝানো হচ্ছে একজন ইসরায়েলি জেফ্রি এপস্টেইন নামক এক ব্যক্তির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন আদালত নথি, সাক্ষ্য, ইমেল, ফ্লাইট লগ, সাক্ষীদের জবানবন্দি, যেখানে উঠে এসেছে প্রভাবশালী রাজনীতিবিদ, বিলিয়নিয়ার, কর্পোরেট লিডার, এমনকি রাজ পরিবারের ঘনিষ্ঠদের নাম। এটা শুধু একটা ফাইল নয়, এটা ক্ষমতা, টাকা, রাজনীতি আর যৌন অপরাধের ভয়ঙ্কর জটিল নেটওয়ার্কের দলিল। এই জেফ্রি এপস্টেইনের বন্ধু বান্ধবের তালিকাও ছিল বিস্ময়কর। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ রাজ পরিবারের প্রিন্স অ্যান্ড্রু, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, বিল গেটস, ইলন মাস্ক সহ কে ছিল না তার বন্ধু? সবার সাথেই ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তার। কিন্তু কে এই এপস্টেইন? এপস্টেইন ছিল ব্রুকলিনের এক সাধারণ পরিবারের ছেলে, জন্ম 1953 সালে। তবে এপস্টেইনের উত্থান ছিল রূপকথার গল্পের মতো, কারণ এপস্টেইন কলেজ শেষ করতে পারেননি, কিন্তু নিউ ইয়র্কের একটা স্কুলে শিক্ষকতার চাকরি জোগাড় করে ফেলে ভুয়া ডিগ্রি আর আত্মবিশ্বাসী মিথ্যার উপর ভর করে। সেখান থেকেই তার জীবনে ঢুকে যায় আমেরিকান ক্ষমতার কেন্দ্র থেকে আসা যোগাযোগ, যা তাকে বিনা ডিগ্রিতে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যায়। সে তৈরি করে নিজের কোম্পানি, জে এপস্টেইন অ্যান্ড কোম্পানি, আর সব জায়গায় বলে বেড়ায় সে নাকি শুধু বিলিয়নিয়ারদের টাকা ম্যানেজ করে। কিন্তু এপস্টেইনের এই পুরো টাকা ম্যানেজ করা ব্যাপারটা আসলে ফাইন্যান্সের জিনিয়াসই নয়, বরং এক ধরনের হানি ট্র্যাপ সিস্টেম, যেখানে টাকা, প্রভাব, সুন্দরী নারী আর ক্যামেরা একসাথে মিলেমিশে হয়ে যায় একটা ভয়ঙ্কর জাল। নিউ ইয়র্ক, ফ্লোরিডা ও মেক্সিকোতে গড়ে তোলে বিলাসবহুল প্রাসাদ ও ব্যক্তিগত দ্বীপ। তার নিউ ইয়র্ক পেন্ট হাউস, পাম বিচের ভিলা, ক্যারিবিয়ান দ্বীপ, লিটল সেন্ট জেমস, সব জায়গাতেই ছিল হাই প্রোফাইল পার্টি, যেখানে থাকতো রাজ পরিবারের সদস্য, প্রেসিডেন্ট, বিলিয়নিয়ার, বিজ্ঞানী, সেলিব্রিটি, সবাই। বাইরে থেকে মনে হতো এসব শুধু এলিট সোশ্যাল সার্কেল, কিন্তু ভেতরে গোপনে চলতো ভয়ঙ্কর খেলা। অসংখ্য রুম, লুকানো ক্যামেরা আর এমন পরিস্থিতি যেখানে ক্ষমতাধর মানুষদের দুর্বলতা রেকর্ড হয়ে যেত অনেক সময় নাবালিকা কিশোরীদের সঙ্গে। এছাড়াও তদন্ত আর সাক্ষ্যগুলোতে ইঙ্গিত পাওয়া গেছে এই ভিডিও আর ছবি ছিল তার লেভারেজ মেশিন, যা দিয়ে সে নিশ্চিত করত কেউ যেন তার বিরুদ্ধে দাঁড়াতে না সাহস পায়। অর্থাৎ টাকায় সে শুধু বিলাসী জীবনই চালায়নি, নিয়ন্ত্রণও করেছে মানুষকে। এদিকে সে নিজের এমন একটা ইমেজ বানায় যে সে একজন পুরো দস্তুর, দাতব্য, বুদ্ধিমান, বৈজ্ঞানিক চিন্তাধারার একজন মানুষ। হার্ভার্ডের মতো বিশ্ববিদ্যালয়ে $মিলিয়ন দান, বিখ্যাত বিজ্ঞানীদের সঙ্গে আড্ডা, ফিজিক্স, কসমোলজি, এমনকি মানব জিন নিয়ে উচ্চাভিলাষী প্রজেক্ট, এসবই তাকে এমন এক সম্মানজনক মুখোশ দেয় যা তার অপরাধকে অনেকের চোখে দীর্ঘদিন ঢেকে রেখেছিল। কিন্তু আসল নাটক শুরু হয় তার পিরামিড স্কিম ধরনের সেক্স ট্রাফিকিং মডেল থেকে। তদন্ত আর কোর্টে ডিটেইলে এসেছে যে কিভাবে সে আর তার সহযোগীরা কম বয়সী, আর্থিকভাবে দুর্বল মেয়েদের টার্গেট করত, মাসাজের কাজ আর ভবিষ্যৎ সুযোগের লোভ দেখিয়ে। একজন আসল ভিকটিমের মুখে পুরো প্রসেসটা সম্পর্কে জানা গেছে যে
স্কুলের পর কেউ এসে বলছে কিছু সহজ ম্যাসাজের কাজ আছে, ক্যাশে $200 থেকে $300 পাওয়া যাবে শুধু 1 ঘন্টার জন্য। নিয়ে যাওয়া হতো এপস্টেইনের কাছে। এপস্টেইন প্রথমে প্রফেশনাল ইন্টারভিউ এর মতো পরিবেশ তৈরি করত, মেডিকেল বই হাতে নিয়ে ম্যাসাজের মাংসপেশি নিয়ে প্রশ্ন করত নতুন আসা মেয়েদের, যেন এখানে যা চলছে সব খুব বৈজ্ঞানিক প্রফেশনাল। এতে মেয়েরা ভাবতো এই লোকটা তো সিরিয়াস ডাক্তার টাইপের। এরপর ধীরে ধীরে সেই ম্যাসাজ রুমে শুরু হতো সীমা টপকানো স্পর্শ, অস্বস্তিকর কথাবার্তা আর এক পর্যায়ে সরাসরি যৌন নির্যাতন। যাদের উপর নির্যাতন চলতো তাদের অনেককেই আবার বলা হতো আরো মেয়েদের নিয়ে আসলে আরো বেশি টাকা। এভাবে সে আর তার সহযোগীরা একটা ভিকটিম রিক্রুটার চক্র বানিয়ে ফেলেছিল। যেমন আপনি যত বেশি মেয়েকে নিয়ে আসছেন তত বেশি ক্যাশ পাচ্ছেন, আর আপনি নিজেই এখন অন্যদের টেনে আনছেন সেই একই ফাঁদে। এই কাঠামোকে প্রসিকিউটররা পরে বলেছে পিরামিড স্কিম অফ অ্যাবিউজ। আর তার এই সব কুকর্মের লোকেশনগুলোও ছিল সিনেমা থেকেও ভয়ঙ্কর। যেমন ক্যারিবিয়ানের লিটল সেন্ট জেমস, পরিবেশ সুন্দর, নীল পানি, প্রাইভেট আইল্যান্ড। অভিযোগ এসেছে সেখানে কিশোরীদের রাখা হতো বন্দির মতো, কেউ পালাতে চাইলে পাসপোর্ট নিয়ে নেওয়া হতো। এছাড়াও ভিকটিমরা বলেছেন এপস্টেইনের সেই কুখ্যাত প্রাইভেট জেট মিডিয়ায় যেটাকে ডাকা হতো ললিতা এক্সপ্রেস নামে, সেখানে দীর্ঘ ফ্লাইটে বেড বসানো ছিল, ওই বেডেও গ্রুপ অ্যাবিউজ চলতো। এছাড়াও জানা গেছে এপস্টেইন এবং তার ওয়াইফ মিলে ফ্লোরিডার গোপন একটা দ্বীপে এক পাশবিক আয়োজন করত। এই অনুষ্ঠানের নাম দিয়েছিল ক্যালেন্ডার গার্ড। এই অনুষ্ঠানে নামি দামি রাজনীতিবিদ থেকে শুরু করে গায়ক, বিজ্ঞানী সব রকমের মানুষজন থাকত। এপস্টেইন এবং তার বউয়ের কাজ ছিল বিভিন্ন দেশ থেকে বাচ্চা মেয়েদেরকে পাচার করে এই দ্বীপে নিয়ে আসা, তারপর তুলে দেওয়া হতো অনুষ্ঠানের পাশবিক এই অতিথিদের হাতে। সেখানেই দিনরাত চলত ধর্ষণ এবং পাশবিক নির্যাতন। এইসব জঘন্য অপকর্মের ব্যাপারে বহুজন মুখ খুলতে চেয়েছিল, কিন্তু তেমন কোনো লাভ হয়নি। 2009 সালেই একটা পার্টিতে গ্যাব্রিয়েলো রিকো নামের এক মেয়ে চিৎকার করে বলে দিয়েছিল ওরা নরপশু, আমি দেখেছি ওরা মানুষের মাংস খেয়েছে। এরপর ওই মেয়েকে আর কোথাও দেখা যায়নি, তাকে স্রেফ গায়েব করে দেওয়া হয়েছিল। ব্রাউন নামের এক সাংবাদিকও এসব বিষয়ে অনুসন্ধান করতে চেয়েছিল। পরে তাকে জেলে ভরা হয় এবং আশ্চর্যজনকভাবে জেলেই তার মৃত্যু হয়। মূলত তাকেও মেরে ফেলা হয়েছিল। এই সব টুইস্টের মাঝেও একটা জিনিস পরিষ্কার যে এপস্টেইন শুধু একা শিকারী ছিল না, সে ছিল এমন এক সিস্টেমের প্রোডাক্ট যা দারিদ্র, লোভ, ক্ষমতার লালসা আর লজ্জার ভয় একসাথে মিলিয়ে অসংখ্য কিশোরীর জীবন ভেঙে দিয়েছে। 2005 সালে এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে পুলিশি তদন্ত শুরু হয়েছিল এপস্টেইনের বিরুদ্ধে। তবে নিজের প্রভাব কাজে লাগিয়ে 2008 সালে তিনি বিতর্কিত একটি আইনি সমঝোতার মাধ্যমে যাবজ্জীবন কারাদণ্ড থেকে বেঁচে যান। এরপর 2019 সালে আবার ফেডারেল চার্জে তাকে নিউ ইয়র্কে গ্রেফতার করা হয় সেক্স ট্রাফিকিং আর কনসিপিরেসির মতো গুরুতর অভিযোগে। কিন্তু বিচার চলাকালেই কয়েক সপ্তাহের ভেতর 10 আগস্ট জেলেই রহস্যজনকভাবে মৃত্যু হয় জেফ্রি এপস্টেইনের। যদিও অফিসিয়াল রিপোর্টে এটাকে আত্মহত্যা বলা হয়, তবে এখানেই গল্পের শেষ নয়। তার মৃত্যুতেও শেষ হয়নি তার কেলেঙ্কারি, বরং তার মৃত্যুর পরই বেরিয়ে আসতে থাকে শতাব্দীর এক ভয়াবহ এক অন্ধকার দুনিয়ার কথা। অর্থ, ক্ষমতা, কুখ্যাতি আর অন্ধকার সব মিলিয়ে আধুনিক দুনিয়ার ভয়াবহ এক অধ্যায় হয়ে থাকবে জেফ্রি এপস্টেইন কেলেঙ্কারি। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো অনেক দাবিরই এখন কোনো জায়গা নেই এপস্টেইন ফাইলসে, যেমন নরমাংস ভক্ষণ, অতি প্রাকৃত বা কাল্ট জাতীয় গল্প, এসবই গুজব। এই কেসের আসল ভয়াবহতা ছিল নাবালিকাদের যৌন পাচার, দীর্ঘমেয়াদী শোষণ এবং ক্ষমতাবানদের ব্ল্যাকমেল। আর এই বাস্তবগুলোই যথেষ্ট ভয়ঙ্কর, তাই গল্প বানিয়েও একে না বাড়ালেও চলবে। তাছাড়া ফাইলের নাম থাকলেই সেও সমান অপরাধী, এই সহজ সমীকরণটাই সবচেয়ে বড় ভুল। তবে সবচাইতে ভয়ঙ্কর সত্যিটা কি জানেন? এপস্টেইন মারা গেছে, কিন্তু সে যে কৌশলগুলো ব্যবহার করে গেছে, ফেক সুযোগ, সোশ্যাল প্রুফ, ভিআইপি ট্যাগ, সিক্রেট শেম, এসব এখন প্রতিদিন বিভিন্ন ফর্মে সোশ্যাল মিডিয়াতেই ফিরে ফিরে আসে। হয়তো কারো না কারো ইনবক্সে কিংবা কারো নিউজ ফিডে, হয়তো অন্য কোনো একটা নামে বা পন্থায়। তাই আজকের পর থেকে যখন আপনার ফিডে কোনো রিচ আঙ্কেল, ফ্রি সুযোগ, মজার ট্রিপ এরকম কিছু অফার দেবেন, মনে রাখবেন বাস্তব জীবনের সবচেয়ে ডার্ক গল্পগুলো শুরু হয় দেখতে এমন একদম নর্মাল জায়গা থেকে। তাই সতর্ক থাকা সবারই উচিত। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তবে আপনার কি মনে হয় এপস্টেইন কি একা? সে
মরার পরে এসব বন্ধ হয়ে গেছে? কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।